দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার 9% করল কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগ বাধাগ্রস্ত হবার শঙ্কা ব্যবসায়ীদের। 37 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো রেলের চলাচল। নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিতে ঘোষণা করা হবে জরুরি সেবা হিসেবে। আবারও শুরু হয়েছে কাঁচামরিচের আমদানি, বাজারে কমতে শুরু করেছে দাম। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নীতি সুধার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর কয়েক মাসের মধ্যে এই হার হতে পারে 10%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। তবে নীতি সুধার বাড়ানো হলে বাড়বে ব্যাংকের খরচ, যার প্রভাবে বাড়তে পারে ব্যক্তি খাতের ঋণের সুদ হারও। ব্যবসায়ীদের সংখ্যা। এর ফলে একদিকে যেমন বাড়বে খেলাপি ঋণের পরিমাণ, অন্যদিকে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ, কমবে কর্মসংস্থানও। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদে টাকা ধার নেয় তা নীতি সুদ হার হিসেবে পরিচিত, যা এতদিন ছিল 8.5%। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতি 100 টাকা ধারের বিপরীতে ব্যাংকগুলোকে সুদসহ পরিশোধ করতে হতো 108 টাকা 50 পয়সা। তবে দেশের বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সুদ হার আরও 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছিল। আমরা এখানে বেশ কয়েকজন ব্যাংকের সিইও ছিলাম গত বেশ কয়েকদিন আগে, এবং সেখানে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং উনি যেটা বলেছেন যে আসলে যেটা মূল স্টেপটা হয় যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়ানো। এখন আমাদের ইনফ্লেশন কমাতেই হবে, ইনফ্লেশন অনেক বেড়ে গেছে। এবং এইখানে একটাই উপায় হচ্ছে, মূল উপায় যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট বাড়াবো। এবং উনি এটাও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার এই ইনফ্লেশন না কমবে ততক্ষণ কিন্তু আমার ইন্টারেস্ট বাড়াবে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে টাকার সরবরাহ কমাতে আগামী কয়েক মাসের মধ্যে যা আরও বাড়িয়ে 10% করা হতে পারে, যার প্রভাবে বাড়তে পারে ব্যাংকগুলোর সুদ পরিশোধের খরচ, যা বাড়াতে পারে ব্যক্তি খাতে বিতরণকৃত ঋণের সুদ হারও। আমরা আসলে এই ইনফ্লেশনের কমাতে গিয়ে আমরা যে ইন্টারেস্ট বাড়ালাম, এতে কিন্তু কস্ট অফ বরোইং বেড়ে যাবে। আমার ইন্টারেস্ট রেট ডেফিনেটলি গো আপ, এবং যে যার যেমন প্রকিউরমেন্ট কস্ট হিসাবে হবে, যার ধরেন ডিপোজিট মিক্স ভালো থাকবে, তারা হয়তো ভালো কাজ করতে পারবে, তাদের হয়তো কস্ট বাড়বে, কিন্তু হয়তো ওইভাবে বাড়বে না। যাদের ধরেন হাই কস্ট ডিপোজিট বেস বেশি, তাদের জন্য কিন্তু তাদের বরোইং কস্ট কিন্তু মানে ডিপোজিট মোবিলাইজেশন কস্ট অনেক বাড়বে। সেক্ষেত্রে হয়তো তাকে আরো বেশি বাড়তে হবে। সেখানে এন্ড অফ দ্য ডে এগেইন ব্যাংকের এফিসিয়েন্সি ডিপেন্ড করবে। কোনো ব্যাংক হয়তো 14 করবে, কোনো ব্যাংক হয়তো 15 করবে। সুদহার বৃদ্ধির এমন খবরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে সুদহার বাড়ার ফলে বাড়বে ব্যবসার খরচ, ফলে কমতে পারে বিনিয়োগের পরিমাণ, এমনকি বাড়তে পারে খেলাপির পরিমাণও। ব্যাংকের যে সুদের হার আছে এটাই আমাদের বহন করার মতো সক্ষমতা নেই। এবং আপনি হয়তো আগামী 5-6 মাস পরে বা 1 বছরের পরে গিয়ে দেখবেন অনেকেই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। কারণ সুদের হার এইভাবে বেড়ে যাওয়ার কারণে অনেকেই দেখা যাবে যে মান্থলি যে কিস্তি, এই কিস্তিটা আর পরিশোধ করতে পারছে না। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া কোনোদিনই ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য মঙ্গলজনক নয়। এবং ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট দুইটাই এই ইন্টারেস্ট রেট বেড়ে গেলে পরে দুইটাই ক্ষতিগ্রস্ত হবে এবং ইনভেস্টমেন্ট কমে যাবে। কেউই এত বড় ইন্টারেস্ট দিয়া ইনভেস্টমেন্টে যাবে না। এবং ব্যাংকাররা বলছেন শুধু নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না, এর পাশাপাশি বাজারে নিশ্চিত করতে হবে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ। সেই সাথে দরকার সক্রিয় বাজার মনিটরিংও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 37 দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। মিরপুর 10 ও কাজীপাড়া ছাড়া বাকি স্টেশনগুলো দিয়ে আগের মতোই যাতায়াত করতে পারছেন যাত্রীরা। কেউ যাতে ইচ্ছা করলেই আর মেট্রো রেল বন্ধ করতে না পারেন, তাই এটিকে আবশ্যিক সেবা হিসেবে ঘোষণা করা হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মাশরুক রাহাতের রিপোর্ট। আবারও সেই চিরচেনা ভিড় মেট্রো রেলের স্টেশনগুলোতে, আনন্দের ছাপ যাত্রীদের চোখে মুখে। তাদের নিয়ে সময় মতো ছুটছে মেট্রো রেল, পৌঁছে দিচ্ছে গন্তব্যে। টানা 37 দিন বন্ধ থাকার পর সকাল থেকে মেট্রো রেলের চলাচল আবারও শুরু হওয়ায় খুশি যাত্রীরা। সংস্কার কাজ শেষ না হওয়ায় এখনও চালু হয়নি মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন।
বাকি স্টেশনগুলো দিয়ে আগের মতোই যাতায়াত করা যাচ্ছে। এতদিন খুব সাফার করছি, এখন আমাদের আবার আগের মতো আমরা সুবিধাটা পাচ্ছি। এটা আমাদের জন্য আসলে স্বস্তির। এতদিন পর চালু হয়ে আসলে অনেক ভালো লাগছে যে আবার আমি একদম ঠিক টাইম মতো কলেজে যেতে পারবো। এই 37 দিনে চলাফেরা খুবই কষ্ট হয়েছে, এরকম হ্যাসেল এর আগে ওইভাবে পোহাতে হয়নি। মূলত চাকরিতে বৈষম্য দূর করার দাবি জানিয়ে একটি পক্ষ কর্মবিরতিতে যাওয়ায় মেট্রো রেল চালুতে বিলম্ব হয়েছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এই মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু 17 তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন, এবং কারণ এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না। এটা জি, তো এইটা একটা সামাজিক সম্পদ, এবং এই যে এটা যে এতদিন যে লাগলো, এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। আর এখন একটা অসুবিধা হয়ে গেছে যে এখন একটা দাবি দেওয়ার মৌসুমে পরিণত হয়েছে। তো এখন ওই যে ধান কাটার মৌসুমের মতো যেরকম থাকে, এখন দাবি দেওয়ার মৌসুম। এখন এই যে 16 বছর যে ওনার সবাই বলছেন আমরা বৈষম্য বঞ্চনার শিকার, যে ভালো কথা, তো আপনি অন্তত 16 বছরের বঞ্চনাকে রিড্রেস করার জন্য 16 মাস তো সময় দেবেন, কিন্তু 16 দিনে তো সরকারকে বিব্রত করতে পারেন না। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলে কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন চালু করতে আগের সরকারের সময় 1 বছরের কথা বলা হলেও এতদিন লাগবে না বলে জানান উপদেষ্টা। এটা কোনো অবস্থাতে 1 বছর লাগবে না, এটা আরও অনেক কম লাগবে, কিন্তু এক্স্যাক্ট কত সময় লাগবে সেটা আমরা আপনাদের পরে জানাবো। গেল 18 জুলাই মেট্রো রেল সংলগ্ন মিরপুর 10 নম্বর ফুট ওভারব্রিজে দুর্বৃত্তদের আগুন ও পরে দুটি স্টেশনে ভাঙচুরের পর বন্ধ করা হয়েছিল যানটির চলাচল। আজ থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল চলছে সকাল 7টা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দিনাজপুরের হিলিতে দাম কমলেও চট্টগ্রামের প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজার ঘুরে দেখা গেছে বাজারে কাঁচামরিচের সরবরাহ কম, যা আছে সেগুলো বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, আর একটু ছোট আকারেরগুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 টাকায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার কারণে দামের এমন ঊর্ধ্বগতি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 120 থেকে 180 টাকা পর্যন্ত। এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি কাঁচামরিচ 280 থেকে 340 টাকা বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। দুদিন বন্ধ থাকার পর আবারও আমদানি শুরু হয় কাঁচামরিচের দাম কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আজকে কেজি 600 টাকা মরিচ। গাড়িতে নাকি পৌঁছে গেছে, গাড়ি আটকে আসছিল নাকি পৌঁছে গেছে, মাল আসতে কম, এখানে ক্রেতা বেশি, মাল কম। পানি হচ্ছে, পানি জায়গার জন্য গাড়ি আসে না যে যেন বাজারে দাম বাড়তে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আবারও আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স সামান্য বেড়ে দাঁড়িয়েছে 5700-তে। হাতবদল হয়েছে 558 কোটি টাকার শেয়ারের মালিকানা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 240টির, আর অপরিবর্তিত রয়েছে 34টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকেপিয়াল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5700.59 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 0.67 পয়েন্ট বেশি। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 28.3% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকিং সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ফলোড বাই গ্রামীণফোন লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে লক্ষ্যের চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে, তবে বিরূপ আবহাওয়ায় জেলার নিম্নাঞ্চলগুলোতে এবার কমেছে উৎপাদন। যদিও কৃষি বিভাগের দাবি বন্যার কারণে কিছুটা ব্যাহত হলেও সার্বিক উৎপাদন ভালো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে পাটের আবাদ। জেলার ৯টি উপজেলার মধ্যে নবীনগর, নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় পাটের আবাদ হয় সবচেয়ে বেশি। নাসিরনগরে ১,৩৩২ হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাট আবাদ হয়েছে। চাষিরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে তাদের খরচ হয়েছে ৮ থেকে ১০,০০০ টাকা। তবে অসময়ে বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে ফলন ব্যাহত হয়েছে। এবছর পাট ক্ষেত করে বললেই কেটে লেছে পুয়ে কাটার পরে আদা মাদা হয়েছে বৃষ্টি নাইলা মার গেছে গা। সাধারণ আর দুই এতলাম বইছে এরপরে ফানি হয়ে গেছে গা। ফানি নাইলা মার কেতলদের মেঝে গাছ বনে করে আড়া লেগে গেছে ফাট কেতো ফাট নাই। এবার আমি 3.5 কানি গেছে আমি নাইলা করছি। আমার প্রায় টোটাল আমার ২৭,০০০ টাকা আমার কষা গেছে। আমার কাড়ানি ফালানি লয়া আমি ফাট বেচছি আমি 18,০০০ টাকা। বন্যায় ক্ষতির বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহ সার্বিক উৎপাদন সন্তোষজনক বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যেসব এলাকায় বন্যার কারণে পাট আবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকাগুলো কিন্তু আমরা চিহ্নিত করেছি। সরকারিভাবে যদি কোনো প্রণোদনা দেওয়া হয় আমরা ওই সব কৃষককে প্রণোদনাটা নিয়ে আসব। চলতি মৌসুমে ৪,৪৪৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও আবাদ হয়েছে ৪,৮০০ হেক্টর জমিতে। জেলায় এবার ৯,২০০ টন পাট উৎপাদনের আশা করছে কৃষি অধিদপ্তর। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পেনশন স্কিম চালু করল ভারত। বিদ্যমান ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস এর বদলে এখন থেকে ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এর আওতায় আসবেন দেশটির সরকারি চাকরিজীবীরা। এর আওতায় প্রায় ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে জানিয়েছেন দেশটির পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের হরিয়ানা রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা দিল নরেন্দ্র মোদী সরকার। মন্ত্রিসভার বৈঠকে নতুন পেনশন প্রকল্পের অনুমোদন মিলেছে। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে চালু আছে ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস, যা নিয়ে আপত্তি ছিল অনেকের। কারণ অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা অনিশ্চিত থেকে গেছে, তাই দাবি ছিল সংস্কারের। সেই দাবি আমলে নিয়ে নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করল মোদী সরকার। পেনশনভোগীদের জন্য নতুন প্রকল্পের নাম ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস। এতে ২৩ লাখ কেন্দ্র সরকারি কর্মচারী উপকৃত হবেন। নতুন এই পেনশন স্কিমে রাজ্যে কর্মরত সরকারি চাকরিদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়নি। তবে রাজ্য সরকারগুলো ইচ্ছা করলে যোগ দিতে পারে। সেক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা ২৩ লাখ থেকে ৪ গুণ বেড়ে ৯০ লাখে পৌঁছাবে। আগামী বছরের ১ এপ্রিল থেকে চালু হবে ইউপিএস। তবে পেনশনভোগীরা চাইলে এনপিএস বা ইউপিএস যে কোনো একটি বেছে নিতে পারবেন। সরকার দাবি করছে নতুন পেনশন স্কিমে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হয়েছে। এ নিয়ে গঠিত কমিটি বিভিন্ন সংস্থা এবং প্রায় সমস্ত রাজ্যের কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে শতাধিক বৈঠক করেছে। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গেও আলোচনায় বসা হয়। এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন পেনশন প্রকল্পে ৩টি ফিচার থাকছে। এগুলো হলো নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন। নিশ্চিত পেনশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কর্মজীবনের শেষ ১ বছরের গড় মাসিক মূল বেতনের ৫০% পেনশন হিসেবে পাবেন। তবে সুবিধা গ্রহণকারীকে কমপক্ষে ২৫ বছর কাজ করতে হবে। নিশ্চিত পারিবারিক পেনশনের অধীনে সুবিধায় বলা আছে, যদি পেনশনভোগী মারা যান তবে মৃত্যুর সময় প্রাপ্ত পেনশনের ৬০% করে পাবেন পরিবারের লোকেরা। নতুন প্রকল্পের অধীনে রয়েছে ন্যূনতম পেনশন সুবিধা। যদি কেউ ১০ বছর চাকরি করে ছেড়ে দেন তবে তিনি প্রতি মাসে ১০,০০০ টাকা করে পেনশন পাবেন। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।